শেখ হাসিনার অবস্থান নিয়ে ধোঁয়াশা, অন্য কোনো দেশে পাঠাচ্ছে ভারত। এবং সর্বশেষ জানাবো, বিএনপির বিরুদ্ধে মিডিয়ার পুরনো কৌশল ফিরে এসেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনার অবস্থান নিয়ে ধোঁয়াশা, অন্য কোনো দেশে পাঠাচ্ছে ভারত। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছাড়ার পর তিনি আশ্রয় নেন ভারতের রাজধানী দিল্লিতে। তবে সাম্প্রতিক কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, দিল্লি সরকার শেখ হাসিনাকে সেখানে রেখে স্বস্তি পাচ্ছেন না। কূটনৈতিক মহলের মতে, শেখ হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তবে তার নতুন অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। বিভিন্ন সূত্র দাবি করছে, তাকে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের কোনো নিরাপদ স্থানে রাখা হয়েছে। যদিও এ বিষয়ে ভারত সরকার কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। এ নিয়ে ভারতীয় গণমাধ্যমও বেশ সংযত। কিছু গণমাধ্যম জানিয়েছে, শেখ হাসিনার পাসপোর্টের মেয়াদ না থাকলে ভারত সরকার সাময়িকভাবে তার ভিসার মেয়াদ বাড়িয়েছে। তবে ভারত তাকে স্থায়ী রাজনৈতিক আশ্রয় দিতে চাইছে না এবং তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করছে। হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা যুক্তরাজ্যে যেতে চেয়েছিল, তবে সে সময় লন্ডন সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকৃতি জানায়। ফলে তার পরবর্তী গন্তব্য নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে কয়েকটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উত্থাপিত হয়েছে। এর মধ্যে রয়েছে বিগত 17 বছরে ক্রসফায়ারে হত্যাকাণ্ড, 2009 সালের পিলখানা ট্র্যাজেডি, 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের সহিংসতা। 2024 সালের 23 ডিসেম্বর বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতকে একটি চিঠি পাঠিয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন জানিয়েছে। তবে এ বিষয়ে ভারত সরকারের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। বিএনপির বিরুদ্ধে মিডিয়ার পুরনো কৌশল ফিরে এসেছে। বাংলাদেশের রাজনীতিতে 2024 সালের জুলাই আগস্ট মাসের গণ আন্দোলনের পর বড় পরিবর্তন এসেছে। অনেকেই ভেবেছিলেন এই আন্দোলন সব রাজনৈতিক দলকে একসাথে এনে দেশকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। রাজনীতিতে এখন এক ধরনের মিডিয়া কু চলছে, যেখানে ভুল তথ্য ছড়িয়ে বিভিন্ন দলগুলোকে দুর্বল করার চেষ্টা হচ্ছে। এইসব কার্যক্রম নতুন কিছু নয়। জুলাই 2024-এর গণ আন্দোলনের আগে আওয়ামী লীগ 2 থেকে 2.5 লাখ সাইবার টিম গঠন করেছিল বিএনপি ও অন্যান্য বিরোধী দলের বিরুদ্ধে কাজ করার জন্য। এই সাইবার বাহিনী ভুল ও মিথ্যা তথ্য ছড়িয়ে নানা গল্প বানিয়ে দলগুলোর বিরুদ্ধে মিথ্যা মামলা ও নেতিবাচক প্রচারণা চালিয়েছিল। 2001 থেকে 2006 সাল পর্যন্ত সময়েও একই ধরনের প্রচারণা চালানো হয়েছিল, যেখানে দেশি বিদেশি মিডিয়া 4 দলীয় জোট সরকারের বিরুদ্ধে প্রতিদিন পালাক্রমে নানা নেতিবাচক তথ্য প্রচার করেছিল। 2006 সালে জোট সরকার ক্ষমতা ছাড়ার সময় অনেকেই মনে করত জোট সরকার মানেই অস্থিরতা ও দুর্নীতি। এই ধারণা মানুষের মনে বসে যায়, যার ফলে সেনা সমর্থিত সরকার আসার সুযোগ তৈরি হয়। এরপর রাজনীতিতে পরিবর্তন আসে আর বিএনপি ধীরে ধীরে কঠিন এক নির্মম রাজনৈতিক বাস্তবতা ও দীর্ঘ সংগ্রামের মুখোমুখি হয়। তবে 24-এর গণ আন্দোলনের পর আজও সেই পুরনো কৌশল চলছে। তবে এবার এর সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক ট্যাগিং, অনলাইন মিথ্যা প্রচারণা এবং সাইবার যুদ্ধ। এখন পুরনো ও নতুন রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে জনমত নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এই কৌশলের মাধ্যমে সম্ভাব্য বিজয়ীদের দুর্বল দেখানোর জন্য অপপ্রচার চালানো হচ্ছে। এই ক্ষেত্রে বিএনপি সবচেয়ে বেশি এই প্রচারণার শিকার হচ্ছে। সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক প্রচারণায় বিএনপিকে দেশ জুড়ে সব অনিয়মের মূল কারণ হিসেবে তুলে ধরছে। কেন বিএনপিকেই টার্গেট করা হচ্ছে? গুপ্ত রাজনৈতিক দল, কিছু রাজনৈতিক নেতা, কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, এমনকি কিছু ভুইফোর সোর্স বিএনপিকে কখনো ভারতপন্থী, কখনো আওয়ামী লীগের গোপন বন্ধু, কখনো বিএনপি বাংলাদেশের একমাত্র চাঁদাবাজ দল হিসেবে প্রচার করছে। কিন্তু সত্যটা হচ্ছে, বিএনপি নিয়মিতভাবে আওয়ামী লীগ ও ভারতের বিরুদ্ধে বিক্ষোভ করছে। তার নিজ দলের চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং বহিষ্কার করার সত্ত্বেও বিএনপির বিরুদ্ধে ক্রমাগত রাজনৈতিক ট্যাগিং ও লেবেল দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। প্রশ্ন হলো, কারা এর পেছনে আছে এবং কেনই বা বিএনপি বারবার এরূপ টার্গেটে পরিণত হয়? এর উত্তর খুঁজতে হলে পুরনো শত্রুতা, রাজনৈতিক কৌশল এবং দেশি বিদেশি স্বার্থের জটিল হিসাব নিকাশ বুঝতে হবে।
এক পুরনো শত্রু জাসদ ও বামপন্থী বুদ্ধিজীবীদের ভূমিকা। বিএনপির বিরুদ্ধে একটি বড় গোপন শক্তি হল বামপন্থী বুদ্ধিজীবী ও জাসদ। 1975 সালে শেখ মুজিবুর রহমান হত্যার পর জাসদ ভেবেছিল তারা দেশের নেতৃত্বে আসবে, কিন্তু জিয়াউর রহমান তাদের পেছনে ফেলে ক্ষমতা নেন, বহুদলীয় গণতন্ত্র চালু করেন এবং বিএনপি প্রতিষ্ঠা করেন। এই পরাজয় জাসদের ছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি করে। অনেকে পরবর্তীতে বিএনপি সরকারের সাথে কাজ করলেও তাদের মধ্যে বিএনপির প্রতি এক ধরনের লুকানো বিদ্বেষ থেকে যায়। আজও অনেক ছুপা জাসদ ও আওয়ামী লীগ, বামপন্থী বুদ্ধিজীবী এবং সাংবাদিক নিজেদের নিরপেক্ষ বা বিএনপি সমর্থক দেখালেও আসলে বিএনপিকে প্রতিনিয়ত দুর্বল বা হেয় করার চেষ্টা করে। এর প্রমাণ পাওয়া যায় যখন কিছু সাংবাদিক, কলাম লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক যারা একসময় বিএনপির ঘনিষ্ঠ ছিলেন এখন শুধু বিএনপির ব্যর্থতাগুলো তুলে ধরেন, কিন্তু অন্যান্য দলের একই ধরনের ভুলকে গুরুত্ব দেন না। আবার তারা কিন্তু সরাসরি বিএনপির বিরুদ্ধে কথা বলে না, কিন্তু ইনিয়ে বিনিয়ে এমনভাবে তারা প্রচার চালায় যাতে বিএনপিকে একটি দুর্বল, বিভক্ত, অপরিণামদর্শী এবং ব্যর্থ দল হিসেবে দেখানো যায়। 2. বিএনপিকে ক্ষমতার বাইরে রাখা ভারতপন্থী বুদ্ধিজীবী এবং সিভিল সোসাইটির ভূমিকা। বিএনপি সবসময় বাংলাদেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে গুরুত্ব দিয়েছে, যা অনেক সময় ভারতের কৌশলগত স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ সবসময় বাংলাদেশের জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য ভারতের অন্যায্য দাবিগুলো অনায়াসে মেনে নিত। তাছাড়া বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী, এনজিও, মিডিয়া ও সংস্কৃতি গ্রুপ এবং ব্যক্তি আছে যারা ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক, দাতা সংস্থা ও কৌশলগত প্রতিষ্ঠানের দ্বারা প্রভাবিত। এই প্রভাবের কারণে বিএনপির বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা জাতীয় ও আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দেওয়া হয়। 2001 থেকে 2006 সালের মধ্যে একই ধরনের প্রচারণা দেখা গিয়েছিল যখন বিএনপি সহ 4 দলীয় জোট ক্ষমতায় ছিল। তখন আন্তর্জাতিক মিডিয়া বিএনপির শাসনকে দুর্বল ও ব্যর্থ দেখাতো। সিভিল সোসাইটির কিছু গোষ্ঠী মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি ও চরমপন্থার অভিযোগ তুলে বিএনপির ভাবমূর্তি নষ্ট করত এবং কূটনৈতিক মহল আওয়ামী লীগের দিকে ঝুঁকে থাকত এবং বিএনপিকে আঞ্চলিক রাজনীতিতে নিরাপত্তার হুমকি হিসেবে দেখানো হতো। বর্তমানে ঠিক একই কৌশল ব্যবহার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালিয়ে। আন্তর্জাতিক মহলে বিএনপিকে অনিশ্চিত, দুর্নীতিবাজ ও অস্থির রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করা হচ্ছে যাতে তারা আওয়ামী লীগকে নিরাপদ বিকল্প হিসেবে দেখে। এই পরিকল্পিত প্রচারণার কারণে বিএনপি সবসময় একটি সংকটের মধ্যে আটকে থাকে এবং সুস্পষ্টভাবে রাজনৈতিকভাবে সংগঠিত হতে পারে না। 3. বিএনপির মধ্যপন্থী রাজনীতির পথে পুনরায় ফিরে আসা ও তার প্রভাব। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সময় বিএনপি একটি মধ্যপন্থী দল হিসেবে পরিচিত ছিল, যা কোনো নির্দিষ্ট মতাদর্শের চাপে না পড়ে জাতীয় স্বার্থের সিদ্ধান্ত নিত। কিন্তু পরবর্তী সময়ে বিএনপি বিভিন্ন রাজনৈতিক বাস্তবতার কারণে ইসলামপন্থী ও ডানপন্থী দলের সঙ্গে জোট গঠন করে। এখন দলটি আবারও সেই পুরনো মধ্যপন্থী অবস্থানে ফিরতে চাইছে যাতে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা বাড়ানো যায় এবং দলকে আরও বিস্তৃত করা যায়। এই পরিবর্তন বিএনপির পুরনো মিত্রদের অসন্তুষ্ট করেছে। যেসব ছোট দল বিএনপির সঙ্গে জোট করে সংসদে যাওয়ার সুযোগ পেত তারা এখন নিজেদের দুর্বল মনে করছে। তারা মনে করছে বিএনপি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাই তারা বিএনপিকে আবার পুরনো জোটে ফেরানোর জন্য বিভিন্ন কৌশল নিচ্ছে। তা কিভাবে? তারা বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচার, অনলাইনে অপপ্রচার এবং নির্বাচনী চাপের কৌশল ব্যবহার করছে যাতে করে বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করে আবার ছোট দলগুলোর সঙ্গে জোটে ফিরতে বাধ্য করা। বিএনপির নির্বাচনী কৌশল নষ্ট করা যাতে তারা আসন ভাগাভাগির বিষয়ে সমঝোতা করতে বাধ্য হয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি হিসেবে বিএনপির সুনাম কাজে লাগানো, কিন্তু একই কাজে নেতৃত্বকে দুর্বল করে নিজেদের রাজনৈতিক আধিপত্য বজায় রাখা। 4. বিএনপির বিরুদ্ধে ডিজিটাল যুদ্ধের নেপথ্যে কারা? বিএনপির বিরুদ্ধে অনলাইনে অপপ্রচার ও ডিজিটাল হামলা এখন আরও সুসংগঠিত এবং বিস্তৃত হয়েছে। নতুন প্রযুক্তির সহায়তায় এআই চালিত বট, ভুয়া সংবাদ নেটওয়ার্ক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সুপরিকল্পিত আক্রমণ চালিয়ে বিএনপির নেতাদের বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এমনকি অনেক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর যারা একসময় বিএনপির পক্ষে কথা বলতো এখন নিয়মিতভাবে বিএনপির বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। তারা সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে অধিক ভিউ ও এঙ্গেজমেন্ট পাওয়ার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো কেন তারা কেবল বিএনপির বিরুদ্ধে প্রচার চালাচ্ছে এবং অন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় কেন? এই প্রবণতাকে ষড়যন্ত্র তত্ত্বের আলোকে দেখলে মনে হয় তারা হয়তো সচেতনভাবে বা অজান্তে আন্তর্জাতিক ও জাতীয় গোয়েন্দা সংস্থার দ্বারা প্রভাবিত হচ্ছে। তাদের মূল উদ্দেশ্য বিএনপিকে দুর্বল করা এবং দেশের একমাত্র জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তিকে বিতর্কিত করে তোলা।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।